আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। কলকাতায় রাতভর তল্লাশি চালিয়েও উদ্ধার করা যায়নি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত দেহ। কলকাতা পুলিশ জানায়, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে তারা এমপি আনারের খণ্ডিত দেহ ফেলার বেশ কিছু স্থান চিহ্নিত করে সেখানে কুকুর দিয়ে তল্লাশি চালিয়েও কিছু পাওয়া যায়নি। সিআইডির তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, আনারকে হত্যার পর পেশাদার অপরাধীর মতো লাশ টুকরো টুকরো করে হলুদ মিশিয়ে রাখা হয়। লবণ মিশিয়ে রাখার কারণে দ্রুত মাংস পচে গলে গেছে। এদিকে শিগগিরই এমপি আনারের টুকরো মরদেহ উদ্ধার করা যাবে বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গেল রাতে এমপি আনারের হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, আটককৃত সিয়ামের তথ্যের ভিত্তিতে তদন্ত কাজ চলছে। আমাদের কাছে যে সকল আসামিরা আছে তাদের সাথে তারা কথা বলছে, তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। দর্শক, এই মুহূর্তে ঝিনাইদহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, বহুল আলোচিত এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের বিষয়ে কি বলছে এলাকাবাসী, আর এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তথ্য যদি আপনার কাছে থেকে থাকে আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, আমি সকাল থেকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নির্বাচনী এলাকা ঝিনাইদহ কালীগঞ্জে তার বাসভবনের সামনে অবস্থান করছি। আসলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তার কিন্তু দর্শনার্থী এবং তার যারা ভক্ত আছে নেতাকর্মীরা কিন্তু তারা বসে আছেন তাদের প্রিয় নেতার দেহাবশেষ মানে লাশটুকু দেখার জন্য তারা কিন্তু এখানে বসে আছেন। তাছাড়া এই সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের যে প্রধান হত্যাকারী আখতারুজ্জামান ওরফে শাহিন, তিনি কিন্তু এলাকায় একজন বিতর্কিত লোক এবং তিনি এই এলাকায় তিনি মাদক ব্যবসা সহ স্বর্ণ চোরাচালান, এমনকি তিনি আমেরিকায় বসে তিনি এই ব্যবসা নিয়ন্ত্রণ করেন এমনটি অভিযোগ তার বিরুদ্ধে আছেন। তাছাড়া আমরা গতকালকে আপনাদেরকে টেলিভিশনে দেখিয়েছিলাম যে তার সাম্রাজ্য এই একটা রিসোর্ট তিনি তৈরি করেছেন এই ঝিনাইদহ কোটচাঁদপুরে। সেই রিসোর্টে বসে তিনি নানান অসামাজিক কার্যকলাপ কাণ্ড করে থাকেন। তার মূলত পেশায় হচ্ছে যে ইয়াবা পাচার, স্বর্ণ পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন এই শাহিন। এই শাহিনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম এবং তিনি এলাঙ্গি গ্রামের আসাদুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাফিয়া সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এমনটি জানতে পেরেছি। আর নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের নেতাকে তারা ফেরত পেতে চায় এবং শেষ জানাজাটুকু তারা পড়তে চায়। তার জানাজা পড়ার অপেক্ষায় তার নেতাকর্মীরা এখানে অধীর আগ্রহে বসে আছে। আর এই ছিল সাথী আমার কাছে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় গ্রেপ্তারকৃতদের একজন সৈয়দ আমানুল্লাহর আসল নাম শিমুল ভূঁইয়া। তিনি মূলত খুলনার কুখ্যাত সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা। পাসপোর্টে আমানুল্লাহ নাম ব্যবহার করে কলকাতায় গিয়েছিলেন শিমুল। এই আমানুল্লাহ ওরফে শিমুল আসলে কে? আরটিভি ডেস্ক রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, 2019 সালের 10 অক্টোবর ঢাকা থেকে আমানুল্লাহ নামের পাসপোর্টটি করা হয়। পাসপোর্ট করতে একই নামে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন শিমুল। তবে এমনটা কিভাবে হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চলছে। শিমুলের বাড়ি খুলনার ফুলতলা উপজেলার দমোদর ইউনিয়নে। পুলিশ ও স্থানীয়রা জানান, একাধিক হত্যা মামলার এই আসামি প্রায় 2 যুগ ধরে গ্রাম ছাড়া। শিমুলের বাড়িতে এখন শুনশান নীরবতা। তার ছোট ভাই শিপলু ভূঁইয়া, যিনি দমোদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, তার বাড়িতেও কোনো সাড়া শব্দ নেই। পাশের আরেকটি বাড়িতে থাকতেন তার বড় ভাই হানিফ মোহাম্মদ ভূঁইয়া লাকি, যার ছেলে তানভীর ভূঁইয়াও আনোয়ারুল আজিম হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। ও প্রায় 20 বছর আসেন, ওর মিসেস এখানে থাকে, মাঝে মাঝে খুলনায় থাকে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী শিমুলের বিরুদ্ধে 4টি হত্যা মামলা সহ প্রায় 1 ডজন মামলা রয়েছে। 2টি মামলায় তিনি জেলও খেটেছেন। এরপর জামিনে বেরিয়ে 20 বছর ধরে পলাতক। এদিকে স্থানীয় সর্দার বাড়ির সদস্যরা ভূঁইয়া পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। আমার পিতা 1998 সালে হত্যা হয়। সেই হত্যা মামলায় শিমুল ভূঁইয়া, শিপলু ভূঁইয়ার 2 ভাই
আরও একজন মমিনুল ভূঁইয়া, 3 জনের নামে যাবজ্জীবন সাজা হয়। সে সাজা কিছুদিন খাটছে, 8-10 বছর খাইতে হাইকোর্টেতে জামিন পেয়ে বের হয়েছে শিমুল আর শিপলু। আর আমার বড় ভাই হত্যা মামলায় শিমুল ভূঁইয়া তখন জেলে ছিল, তার নির্দেশে হত্যা হয়েছে। তখন সেই কেস চলতেছে। এই সরকারের কাছে আমরা বিচার দাবি আশা করিনি। এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফুলতলা থানার ওসি রফিকুল ইসলাম। নিউজ ডেস্ক, RTV। নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস আর মশলাজাত পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির। উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে চিনি, চাল, আটা, ডাল ও মাছ, মাংস। ভোক্তাদের অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থাগুলো দুর্বল তদারকি ব্যবস্থা আর অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা দিন দিন বাড়ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে গ্রামীণ পর্যায়ে কাঁচামাল ও পণ্য বিপণন সুরক্ষায় আলাদা বরাদ্দ চায় উদ্যোক্তারা। বর্তমান বাজার পরিস্থিতিতে এ খাতকে এগিয়ে নিতে স্থানীয় শিল্প ও নারী উদ্যোক্তাদের সুরক্ষা, কৃষিভিত্তিক শিল্পায়নে মূসক, আয়কর ও শুল্ক সহজীকরণের পক্ষে SME ফাউন্ডেশন। এজন্য জাতীয় রাজস্ব বোর্ডকে 34টি প্রস্তাব দিয়েছে তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় টেকসই উন্নয়ন অর্জনের অন্যতম উপাদান SME খাত। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জাতীয় আয়ে আনুষ্ঠানিক SME খাতের অবদান 40%। পরিসংখ্যান বলছে এশিয়ার অনেক দেশেই শিল্প খাতে SMEর অবদান 90%। মোট জনশক্তির 60%-এর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এ খাতে। বাংলাদেশে মোট অর্থনীতির প্রায় 1/3 অবদানের পাশাপাশি মোট শিল্প কর্মসংস্থানের 85% SME খাতের ভূমিকা রয়েছে। দেশের শিল্প খাতের প্রতিষ্ঠানের সংখ্যা 78,18,565। এর 99%ই হচ্ছে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ বা SME খাতের। হারিয়ে যেতে বসা অনেক ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি কাঁচামাল সহজীকরণের নিশ্চয়তা চান শিল্প সংশ্লিষ্টরা। আমাদের মার্কেটের যে বাজারটা আছে, এই বাজার সম্প্রসারণে ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক কম সাপোর্ট পায়। নতুন প্রজন্ম যাতে শিখতে পারে সেজন্য ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা। 1 লাখ টাকা কিংবা 50,000 টাকা মিনিমাম হাতে পায়, যে কাপড়, সুতা এটুকু কিনে একটু কাজটা শুরু করতে পারবে। বাইরের বায়ারদের কাছে তুলে ধরতে পারতাম, সেক্ষেত্রে আমাদের কিছু হলেও যে বাইরে আমাদের এই পণ্যগুলো যেত আর কি। 2011-12 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত NBR ও সংশ্লিষ্ট সংস্থার কাছে SME ফাউন্ডেশন 523টি প্রস্তাবনা দিলেও মাত্র 79টি জাতীয় বাজেটে প্রতিফলিত হয়। তারপরও SME খাতের বিকাশের লক্ষ্যে আসছে বাজেটে 34টি প্রস্তাবনা দিয়েছে SME ফাউন্ডেশন। SME বান্ধব বাজেট প্রস্তাবনা SME ফাউন্ডেশন থেকে প্রতি বছরই দেওয়া হয়। আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি বড় বড় উদ্যোক্তার সাথে তুলনা করা হয় তাহলে কিন্তু তারা আপনার হারিয়ে যাবে। ফলে তাদের জন্য আলাদা পলিসিটা করতে হবে, যাতে হলে বড়দের পাশাপাশি ছোটরা বেঁচে থাকে। পণ্যের গুণগত মান রক্ষা করে প্রতিযোগিতায় যেতে পারলে পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারিত হওয়ার পাশাপাশি SME খাত GDP-তে শক্তিশালী ভূমিকা রাখতে পারবে বলে আশা এই খাতের উদ্যোক্তাদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। আমরা পরিবহন খাতে শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং বিশেষ করে টায়ার এবং মোবিলটা চাই। জানি এবার সরকার বিশেষ করে টায়ার এবং মোবিলে জানি তাদের শুল্কটা মকুব করে, যাতে আমাদের পরিবহন খরচগুলো কমে যায়। আর গাড়ি আমদানির ব্যাপারেও, বাস, ট্রাক আমদানির ব্যাপারেও আমরা চাই যে শুল্ক কমানোর জন্য। সার্বিক উন্নয়নে আমাদের দেশের যারা অগ্রণী ভূমিকা পালন করে তারা হলো আমাদের কৃষক। এই কৃষকদের ভর্তুকি প্রদান করে তাদেরকে ফসলের উৎপাদনে সহায়তা করার ক্ষেত্রে দেশে বাজেটে
যে মানে অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে আমাদের কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, আমাদেরকে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে না। যে দ্রব্যমূল্যের ভারে আমরা জর্জরিত, সেই দ্রব্যমূল্য যেন সহনীয় পর্যায়ে থাকে, এটি যেন বাজেটের মূল উদ্দেশ্য হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল গোপালগঞ্জে তার ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধান প্রতিবেদনে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে শিরোনামে সংবাদ প্রচার হয়। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। ইটভাটার কালো ধোঁয়ায় চরম হুমকির মুখে দেশে পরিবেশ ও প্রকৃতি। বিষিয়ে উঠেছে জীবনযাত্রা ও স্বাভাবিক বসবাস। ভাটা পরিচালনায় পরিবেশ বান্ধব নানা কর্মপন্থার কথা বলা হলেও বাস্তবে নেই কিছুই, বরং দিন দিন ফসলি জমি দখল করে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, যেখানে পরিবেশ দূষণের পাশাপাশি শিশু শ্রমের ব্যবহার হচ্ছে বলে জানায় পরিবেশবিদরা। ইটভাটা নিয়ে বিশেষ প্রতিনিধি সৈয়দা মুনিরা ইসলামের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। চারিদিকে যতদূর চোখ যায় দেখা মিলবে কাঁচা ইটের সারি, যা ভাটায় পুড়িয়ে ব্যবহৃত হবে অবকাঠামো নির্মাণে। তবে ইটভাটার কালো ধোঁয়া যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা বলার অপেক্ষা রাখে না। পরিবেশ বান্ধব চিমনি ব্যবহারের কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ধোঁয়া যেমন ক্ষতির কারণ হচ্ছে পরিবেশের, তেমনি বিরূপ প্রভাব পড়ছে আশেপাশের ফসলি জমিতে। দেশের প্রায় সিংহভাগ ইটভাটা পরিচালিত হয় অবৈধভাবে, নেই পরিবেশ ছাড়পত্র, গড়ে উঠেছে ফসলি জমিতে। এর বিষাক্ত ধোঁয়ায় ধান, ফলজ গাছ, মাছঝাড় ও সুপারি গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরাগায়ন, যে সমস্ত ফুল ফল থেকে ফল ধরে, সেই পলিনেশনের প্রবলেম হয়। জাম গাছে আম ধরে না, জাম গাছে জাম ধরে না, নারকেল গাছে নারকেল হয় না। এটাও ইটের ভাষা একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট। দেশের অর্থনীতিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান থাকলেও ইটভাটার কারণে কৃষি উৎপাদনে বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি এসব ভাটায় ইট তৈরিতে কাজ করছে শিশুরা, তাদের বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শরীর লোকের ব্যথা, মনে করেন মাজার সমস্যা আছে, কারো প্রথমত এসে দেখা গেল গা গত্র ব্যথা হয়, কেউ ঘুমের সমস্যা চলে যায়, বুকির ব্যথা ট্যাথা করে, এই শ্বাসকষ্ট হয়। আমার বাড়িওয়ালার আর কি শ্বাসকষ্ট, গায়ে জ্বর আসে, আলিশি হয়, নাকে ঢোকে, চোখে ঢোকে, তারপরে সময় সময় ছুটকুই চোখে যে বাড়ি খায়, হাতে এটাতে সব বাড়ি খায়। ভারী ধাতব পদার্থ থাকে, এগুলো আমাদের ফুসফুসের মধ্য দিয়ে রক্তে মিশে গিয়ে লিভার, কিডনি এগুলোকে অকার্যকর করে এবং ধীরে ধীরে একটা সময় আসে আমরা দেখি কিডনি ফেইলিউর, লিভার ফেইলিউরের মতো অসুখ হচ্ছে। দেশে অবকাঠামো নির্মাণে ইট গুরুত্বপূর্ণ উপকরণ, তাই ইট তৈরিতে পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গবেষকরা। চিমনি হাইট বলা ১২০ ফিটের উপরে যদি রাখা হয়, তাইলে পাবলিক এবং গাছপালা, পশু পাখি এদের জন্য ক্ষতিটা কম হবে। তবে পরিবেশ সুরক্ষিত রেখে ইটভাটা পরিচালনার কৌশল হাতে নেওয়া হয়েছে বলে জানান মালিক সমিতির এই নেতা। এই খাতের নানান প্রতিকূলতার কথাও জানান তিনি। সরকারের সাথে আমরা সহায়ক শক্তি হিসেবে আমরা কাজ করতে চাই। অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি পরিবেশ বান্ধব ভাটা গড়ে তুলতে সরকার উদ্যোগী হবে বলে মনে করেন পরিবেশবিদরা। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। ভারতের মহারাষ্ট্রের থানে জেলার ডম্বিভালিতে একটি রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার ডম্বিভালি মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলাকায় ফেজ 2-এ অবস্থিত অ্যাম্বার কেমিক্যাল কোম্পানিতে বিস্ফোরণের এই ঘটনায় কমপক্ষে 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 60 জনেরও বেশি। আহত শ্রমিকদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের তীব্র শব্দে আশেপাশে বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে যাওয়া সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা গ্রামে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ধ্বংস হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের 2 লাখ বাস্তুচ্যুত হয়েছে। আঙ্গুল উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে।
শহরটিতে লুটপাট চালানো, আগুন দেওয়া, রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ গোষ্ঠীটির বিরুদ্ধে। এক যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গেল সপ্তাহে রাখাইন রাজ্যের বুথিডাং শহর থেকে রোহিঙ্গাদের উদ্বাস্তু হতে বাধ্য করেছে আরাকান আর্মিরা যোদ্ধারা। গেল সপ্তাহে রাখাইনে বুথিডাং শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি, আর তার পরপরই তাদের বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়নের এই অভিযোগ উঠল। বন্ধ হচ্ছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধের আদেশ চেয়ে বিশ্ব আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার রায় আজ। এর মধ্যে সবশেষ ইসরায়েলি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 20 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে রাফায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে অঞ্চলটিতে ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারছে না বললেই চলে। এতে গাজায় মানবিক বিপর্যয় আরও বাড়ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিস্ময়কর ছক কষেছেন তিনি। শীঘ্রই ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন রিপাবলিকান হাউসের স্পিকার মাইক জনসন। লজ্জা আর হতাশার হার বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 6 রান হেরে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হাতছাড়া করল শান্তর দল। টস হেরে ব্যাট করা যুক্তরাষ্ট্রের দেওয়া 145 রানের লক্ষ্যে 138 রানে শেষ বাংলাদেশের ইনিংস। 1 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। শেষ 2 ওভারে 15 রান দরকার তখন। উইকেটে রিশাদ আর শরীফুলের বিদায়ের পর শুধু পরাজয়ের অপেক্ষা। সে অপেক্ষা বাড়িয়েছে শেষ 2 ব্যাটসম্যান। ম্যাচটা শেষ পর্যন্ত নিজেদের করে নিতে পারেনি মুস্তাফিজ রিশাদ। 6 রানের পরাজয়ের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়ে ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্র। হতাশার গল্প শুরু প্রথম ওভার থেকেই। 145 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বারবার ব্যর্থ সৌম্য এ ম্যাচেও ফ্লপ। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথে। দলীয় 20 রানে নেই একাদশে ফেরা তানজিদ হাসান। শান্তর 34 বলে 36 রান। কিছুটা আশা জাগালেও ব্যর্থ রিয়াদ জাকির রিশাদরা। সাকিবের 30 আর তৌহিদ হৃদয়ের 25 মাঝে আশার সঞ্চার করেছে শুধু। 19.3 ওভারে 138 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্র উদ্বোধনী জুটিতে 44 রান যোগ করেন। ব্যক্তিগত 31 রানে রিশাদ হাসানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টিফেন টেইলর। এর পরের বলে রিশাদের বলে উইকেটের পেছনে জাকির আলীর তালুবন্দী হন অ্যান্ড্রিস গোস। দলীয় 104 রানে অ্যারন জোন্সকে সাজঘরে পাঠান মুস্তাফিজ। শরীফুলের বলে 10 রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কোরে অ্যান্ডারসন। শেষে নির্ধারিত ওভারে 6 উইকেটে 144 রান সংগ্রহ করে স্বাগতিকরা। বাংলাদেশকে সিরিজ হারিয়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে অ্যান্ডারসন প্যাটেলরা তৈরি করল নতুন ইতিহাস। আর দেশের ক্রিকেটের অন্যতম বড় লজ্জার ইতিহাস তৈরির কারিগর হিসেবে নাম লেখালো শান্তরা। মাহফুজুল ইসলাম, RTV। জাতীয় খেলা হওয়া সত্ত্বেও কাবাডিতে অন্যান্য দেশের তুলনায় দিন দিন পিছিয়েছে বাংলাদেশ। যে খেলায় একসময় ভারতের পরে ছিল বাংলাদেশের অবস্থান, সেখানে এখন পদক তো দূরের কথা, বিশ্ব কাবাডি এমনকি এশিয়াতেও সেরা 4-এ থাকতে পারে না লাল সবুজের প্রতিনিধিরা। নিয়মিত টুর্নামেন্ট না হওয়া, মাঠের অপ্রতুলতা, তৃণমূল পর্যায়ে সঠিক নিয়মে খেলা না হওয়া সহ বেশ কিছু কারণকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। কাবাডি নিয়ে RTVর অনুসন্ধানে উঠে আসে এসব তথ্য। আতিকুল ইসলামের শাকেলের 2 পর্ব ধারাবাহিকের আজ থাকছে প্রথম কিস্তি। ক্যামেরা ছিলেন সুমন দে। আপামর গ্রাম বাংলার মানুষের প্রাণের খেলা হাডুডু, যা আন্তর্জাতিক মণ্ডলে কাবাডি নামে পরিচিত। এই কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। 1972 সালে যখন কাবাডিকে জাতীয় খেলার স্বীকৃতি দেওয়া হয়েছিল, তখন বাংলার কাবাডিয়ানদের দাপট ছিল বিশ্বব্যাপী। তবে কাবাডির সে ঐতিহ্য আজ যেন শুধুই অতীত। বাণিজ্যিকীকরণের এ যুগে ক্রিকেট, ফুটবল সহ আরো অনেক খেলায় যেখানে অর্থের ঝনঝনানি, সেখানে কাবাডি খেলোয়াড়দের নেই ন্যূনতম আর্থিক নিশ্চয়তা। বাস্তবতার কাছে তাই হার মানতে হচ্ছে দেশের জাতীয় এ খেলাকে। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের পার ডে প্লেয়াররা হাত খরচ পায় 200 টাকা। 200 টাকায় মাসে 6000 টাকা। একটা প্লেয়ার সে গ্রাম থেকে এসে এখানে 6000 টাকা, তো তার হাত খরচই চলবে না, যার কারণে সে সুযোগ থাকার সত্ত্বেও আসে না। এবার আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে অনেকগুলো প্লেয়ার ডাকা হয়েছে, কিন্তু কেউই হাজির হয় নাই। কারণ এখানে এসে তারা জানে যে আমরা লাস্ট পর্যন্ত টিকতেও পারবো না, আর এখানে আর্থিক কোনো বেনিফিটও হবে না, শুধু আমাদের
সব দিক দিয়ে লস হবে। আর্থিক বিষয় ছাড়াও কাবাডির পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে উঠে এসেছে পর্যাপ্ত খেলা না হওয়ার বিষয়টি। কাবাডি খেলা আয়োজনের একমাত্র সম্বল পল্টনের একটি মাঠ। কাবাডি ফেডারেশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান বলছেন, মাঠ সমস্যা সমাধান না হলে দেশের কাবাডিকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। মাঠ একটা, এই মাঠের মধ্যে ট্রেনিং চলছে, ছেলে মেয়ে এজ গ্রুপের ট্রেনিং করালে সিনিয়রদের করানো যায় না, সিনিয়রদের করানো গেলে এজ গ্রুপের প্র্যাকটিস হয় না, টুর্নামেন্ট হয় না। এই একটা মাঠের ডিপেন্ডেন্সি আমাদেরকে অনেক বেশি সমস্যায় ভোগাচ্ছে। 20টা খেলাও সবাই পায় না, তো 20টা খেলা যদি সারা বছরে পায় তাহলে এটা তো আসলে কোনো ক্রমেই খেলোয়াড় তৈরির জন্য আদর্শ বলা যায় না। ফেডারেশনের দাবি, কাবাডিতে বাংলাদেশকে আবারও সুপার পাওয়ার বানাতে সুনির্দিষ্ট পরিকল্পনা করছে তারা। প্রত্যেকটা জেলায় কমপক্ষে যদি আমরা একটা কাবাডি ম্যাট দিতে পারতাম, তাইলেও কিন্তু ওই কাবাডি ম্যাটে ওই জেলা সদরে যারা থাকে সেই সমস্ত ছেলেপেলেরা খেললেও কিন্তু আমি অনেক ভালো খেলোয়াড় তৈরি করতে পারতাম। আমরা আমাদের প্লেয়ারদেরকে প্রতি মাসে একটা সম্মানী দেওয়ার বা একটা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসবো। সার্ভিসেস টিমগুলোতে আমরা তাদেরকে ইনক্লুড করার জন্য চেষ্টা করতেছি, আর কর্পোরেট লিগের মাধ্যমে মেয়েদেরকে একটু প্রণোদনা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা থেকে শুরু করে কাবাডি সংশ্লিষ্ট সবাই মনে করেন বাংলাদেশের মানুষের এখনও অনেক আগ্রহ কাবাডিকে ঘিরে। সঠিক পরিকল্পনা নিয়ে এগুতে পারলে খেলাটিকে আবারও বাংলাদেশের জনপ্রিয় করা সম্ভব। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।